সুপ্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গত দিনে ক্লাস ছাড়তে পারিনি, কারণ বেশ ঠান্ডা লাগছিল, তার মধ্যে দিয়ে ক্লাস নেওয়া খুবই দুষ্কর ছিল, যার কারণে গতকালকে ক্লাসটা ছাড়তে পারিনি। তো আজকে একটা বিশেষ অঙ্ক নিয়ে কথা বলার, সামনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা সৃজনশীলে অনেকবার এসে থাকে। তাছাড়া ব্যাংকের চাকরির পরীক্ষা প্লাস যে কোনো চাকরির পরীক্ষাতে এই অঙ্কটা আসে। অঙ্কটা একটু হালকা ডিফিকাল্ট হলেও বুঝতে খুবই সহজ। চেষ্টা করবো আপনাদেরকে সহজ মতো অঙ্কটা বোঝানোর জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। অঙ্কটা হচ্ছে সামন্তরিক নিয়ে। একটি সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর কর্ণটি নির্ণয় করো। সামন্তরিক সম্পর্কে আগে জানতে হবে, সামন্তরিকটা আঁকানো সম্পর্কে বুঝতে হবে। তো আমরা সামন্তরিকটা আঁকাই। সামন্তরিকের বিপরীত বাহুগুলো হয় সমান ও সমান্তরাল, তবে অন্তর্ভুক্ত কোণ কিন্তু সমকোণ হয় না, সেটা আপনারা আশা করি জানেন। অঙ্কটা খুবই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ভিডিও টেনে টেনে দেখলে অবশ্যই আপনি কোনো কিছু শিখতে পারবেন না, দিন শেষে লসই হবে। তো চেষ্টা করি একটু অঙ্কটা শেখানোর জন্য, দেখি। তো সামন্তরিক মনে করি এ বি সি ডি একটি সামন্তরিক। তো সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণ আছে এখানে দুইটি, এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। তো ক্ষুদ্রতম কর্ণটার মান দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণটার মান দেওয়া আছে 10 মিটার। তাহলে অপর কর্ণটি নির্ণয় করো। আমরা যদি অপর কর্ণটা আঁকি, তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার বিসি স্কোয়ার, এটা আমরা দিতে পারবো না। গত দিনে একটা অঙ্কেও আমরা এইভাবেই বোঝাইছিলাম। কারণ এটা কেন দিতে পারবো না? কারণ এটা পিথাগোরাসের উপপাদ্যটা বসে না, কারণ এটা লম্ব না। লম্ব হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু লম্ব তো না, লম্ব হলে তো এটা একটা সামন্তরিকও হতো না। তো তাহলে দেখি, তাহলে এক্ষেত্রে আমরা যদি এ বি ডি আমি অঙ্ক অত লেখালেখি করবো না, আপনারা লেখালেখিটা বুঝে নেবেন, মানে লিখে নেবেন আপনারা নিজেরা। আমি বোঝানোর চেষ্টা করবো, এভাবে লিখবেন, কারণ যদি লিখতে যাই তাহলে অনেক বেশি ভিডিওটা লং হয়ে যাবে, আর লং হয়ে গেলে সবার কাছে একটা কেন যেন একটা বোরিং ফিল মনে হবে। তো যাই হোক, ত্রিভুজ এ বি ডি একটা ত্রিভুজ ক্ষেত্র। আচ্ছা, ত্রিভুজের আবার দেখুন, এই যে ত্রিভুজ ক্ষেত্র সম্পর্কে কিন্তু আমরা বুঝাইছিলাম, কারণ এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো আমরা। তাছাড়া নির্ণয় করার জন্য আমাদের দরকার হচ্ছে 2s পরিসীমা, কারণ এটা একটা বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √s × s - s - b এবং s - c। তাহলে আমরা পরিসীমা সূত্র জানি, তিনটা বাহুর যোগফল 12 + 10 + 8। তাহলে 2s সমান পাওয়া গেল কত? 20 30। s সমান পাওয়া গেল 30/2 অর্থাৎ 15। আচ্ছা, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা পারবো। ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করি √s × s - a। তার মানে এখানে s হচ্ছে 15, s × s - a, s - a আমরা 12 ধরি, এটা হচ্ছে 12। আচ্ছা, লিখি আমরা এই জায়গায় a সমান 12 ধরলাম, b সমান 10 এবং c সমান আমরা ধরলাম 8। তাহলে এখানে পাওয়া যাবে 15 - 10, 15 - 8। এইটা যদি ক্যালকুলেশন, এটা কিসের ক্ষেত্রফল পাচ্ছি? ত্রিভুজ ক্ষেত্র এবিডি এর ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফল পাচ্ছে। তাহলে ক্ষেত্রফলটা হবে কত? ক্যালকুলেশন করার পরে এর ক্ষেত্রফলটা হবে হচ্ছে 39.68। আপনারা এটা ক্যালকুলেটর মেরে বের করতে পারেন, এত বর্গমিটার। এই ক্যালকুলেটরটা অবশ্যই আমাকে এই ক্যালকুলেটর টিপাতে সাহায্য করতেছে আমাদের ছোট ভাই মনির। তো এটা ক্যালকুলেটর মানে হয় হচ্ছে 39.68। আচ্ছা, ঠিক আছে। এই 39.68 এটা পাওয়া গেল ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। অঙ্কটা অনেক বড়, তো আমরা ধৈর্য সহকারে আস্তে আস্তে করার চেষ্টা করি। আচ্ছা, কেন এই ক্ষেত্রফলটা বের করলাম? আমরা কিন্তু যে কোনো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা।
এইটা আমরা জানি, এটা যে কোনো ত্রিভুজ ক্ষেত্রের বেলায় সত্যি। কিন্তু আমরা কেন এটা করলাম? কারণ আমরা এখানে একটা লম্ব আঁকানোর চেষ্টা করি, ডিই একটি লম্ব টানি। তাই ডি বানটা যদি বের করতে পারি তাহলে এক্ষেত্রে এই সমতল বাহুর মধ্যে আঁকানো সবগুলো লম্বের মানই একই হয়। তাহলে আচ্ছা এখানে এই যে সি এফ যদি আমরা একটা লম্ব টানি তবে কার উপর টানবো? এখানে একটা আমরা একটু বর্ধিত করি বিইটা। তো এই যে ডি এর মানটা আমরা ডি এর মানটা বের করতে পারবো। ডিটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে হাফ ভূমি হচ্ছে 12। আচ্ছা তার মানে কি আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা এই 39.8 কি ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা লিখতে পারি হাফ গুণ ভূমির মান 12 উচ্চতা ডিই ইকুয়াল টু 39.68। তাহলে এখানে লেখা যাবে 6 ডিই ইকুয়াল টু 39.68। তাহলে ডি সমান সমান গুণ আকারে আছে, ভাগ করলে 39.68 ভাগ 6 ডি ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 6.61 না, তাহলে হবে 6.61। কার মান পাওয়া গেল? ডি এর মান পাওয়া গেল। তাহলে ডি এর মানটা পেলাম হচ্ছে 6.61। তাহলে কি সি এর মানটা, সিএফ এর মানটা কি 6.61 না? অবশ্যই 6.61। আচ্ছা ভালো, তাহলে আমরা এখন বিএফ এর মানটা কি বের করতে পারি? বিএফটা আমরা বর্ধিত করেছিলাম, তাহলে বিএফ এর মানটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। কেননা এই যে আমরা এই যে বাহু, এই বাহু 8, তার মানে বিসির বাহু মান হচ্ছে 8। তাহলে ভাই বিএফ এর মান কত হবে? আমরা জানি এখন যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি তাহলে লিখতে পারবো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস এই যে লম্ব স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বিএফ স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? এই যে 8 স্কোয়ার মাইনাস 6.61 স্কোয়ার। তাহলে বিএফ সমান সমান রুট ওভার এই 64 মাইনাস বাই 6.61 এর উপর স্কোয়ার করলে কত হবে? ভাই ক্যালকুলেটর একটু মারেন। আচ্ছা যাই হোক, এখানে ক্যালকুলেটরটা একবারে মারি আমরা। হ্যাঁ, তো ক্যালকুলেটর মারলে আমরা বিএফ ইকুয়াল টু পাবো, সেটা কত পাবো? সেটা হচ্ছে 4.5 পাবো না ভাই? জি 4.5। তাহলে বিএফ এর মান পাওয়া গেল হচ্ছে 4.5। তাহলে টোটাল টুকুর মান কত পাওয়া গেল ভাই? এএফ এর মান কত পাওয়া গেল? এএফ ইকুয়াল টু 12 প্লাস 4.5। তাহলে পাওয়া গেল কত? এএফ ইকুয়াল টু পাওয়া গেল 16.5। তাহলে এএফ এর মান পাওয়া গেল 16.5। তাহলে আমাদের বলেছে কি অপর অতিভুজের মান নির্ণয় করো, বৃহত্তম অতিভুজটা। তাহলে এখন আমরা কিন্তু লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল টু এই যে এএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার, ভাই মানটা বসাই, 16.5 স্কোয়ার। সিএফ এর মানটা কত? সিএফ এর মান কিন্তু ভাই 6.61 স্কোয়ার। এখন যদি ক্যালকুলেটরটা মারা যায় তাহলে আমরা পাবো হচ্ছে 17 কত ভাই? 17.77 না? আচ্ছা ঠিক আছে 77। তাহলে 17.77 আমরা পেয়ে গেলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের অপর যে কর্ণ, সেই কর্ণের মান। আমরা খুব সহজেই অঙ্কটা পেতে পারি। তাহলে এসি সমান পাওয়া গেল 17.77। এইটাই হচ্ছে আমাদের বৃহত্তম কর্ণটির মান। তো এই অঙ্কটা আলাদাভাবে আসে। এখানে প্রথমত বলতে পারে ক নম্বর দিয়ে ডিই এর মান নির্ণয় করো, এখানে বলতে পারে খ নম্বর দিয়ে বিএফ এর মান নির্ণয় করো, অপোনেন্ট গ নম্বরে বলতে পারে কর্ণটির মান নির্ণয় করো। তো যাই হোক, আমরা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পারলাম। তবে আলাদাভাবে আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করলাম। পার্ট টু পার্ট আপনারা হয়তো বা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি ক্লাসের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন। সো আজকে এই অঙ্কটা নিয়ে কথা বললাম, আজকে আর নয়, আগামী দিন ইনশাল্লাহ আমরা আরও অনেক ক্লাস করানোর চেষ্টা করব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, নিজের শরীরের যত্ন নেবেন।